বিষ্ণুপুর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মন্দির শহরটি আপনাকে তার দুর্দান্ত ঐতিহ্য, গর্বিত সংস্কৃতি, উজ্জ্বল স্থাপত্য এবং পোড়ামাটির গল্প দ্বারা স্বাগত জানায়। আদি মল্ল বা মল্ল রাজবংশ প্রতিষ্ঠিত করেছিলেন এই শহরের। দশম মল্ল রাজা জগৎ মল্ল তার রাজ্য বিষ্ণুপুরে স্থানান্তরিত করেছিলেন। বাংলার পাথরের স্বল্প সরবরাহের কারণে পোড়ামাটির ইটগুলি বিকল্প হিসেবে এসেছিল এবং বাংলার স্থপতিরা টেরাকোটা নামে পরিচিত এই সুন্দর কারুকার্যের নতুন পথ খুঁজে পেয়েছিলেন সপ্তদশ শতাব্দীতে। পোড়ামাটির শিল্পটি সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। রাজা জগৎমল্ল ও তার বংশধরেরা পোড়ামাটির ও পাথরের শিল্প দ্বারা নির্মিত অসংখ্য মন্দির নির্মাণ করেছিলেন। চলুন আজ এগুলোই দেখব। গুড মর্নিং টু অল। আজ 20 ফেব্রুয়ারি 2026। আপনারা দেখেছেন আমার এর আগের ব্লগে আমি শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সরাইঘাট ধরে, অর্থাৎ গত পরশু নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সরাইঘাট ধরে কালকে ভোরবেলা হাওড়া নেমেছি। হাওড়া থেকে লোকাল ধরে সাঁতরাগাছি থেকে আরণ্যক এক্সপ্রেস করে আমি বিষ্ণুপুরে এসেছি। এই পুরো জার্নিটা আমার আগের ব্লগে দেখেছেন। আমরা বিষ্ণুপুরে গতকাল রাতে ছিলাম বিষ্ণুপুর ট্যুরিস্ট লজ, যেটি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের আন্ডারে। এই ট্যুরিস্ট লজের আমি নাম্বার দিয়ে দিব এবং সেটা অনলাইনেও বুক করা যেতে পারে। বিষ্ণুপুরের সবচেয়ে বড় প্রপার্টি এবং ভালো প্রপার্টি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্যুরিজম ডিপার্টমেন্টের। আর এখানে আমরা যে রুমে ছিলাম সেই রুমের ভাড়া ছিল, রুম তারিফ হচ্ছে 2500 টাকা প্লাস জিএসটি। এর সঙ্গে থাকছে ব্রেকফাস্ট। অবশ্যই ব্রেকফাস্ট যাবো আর একটু পরে। স্নান টান হয়ে গেছে। আজকে চেক আউট আছে 11টার সময়। ব্রেকফাস্ট করে ব্রেকফাস্টে কি আছে সেটা দেখাচ্ছি। আর এখানে রুম ভাড়া যেটা বলছিলাম 2500 টাকা প্লাস জিএসটি। তার সাথে আপনি প্রতিটি রুমে কিন্তু আছে আপনার কি বলে ওয়াইফাই ফ্রি। স্ক্যানার আছে, স্ক্যান করলে ওয়াইফাই কানেক্টেড হয়ে যাবে, স্পিড ভালো আছে, আপনি আপনার যাবতীয় কাজ করতে পারবেন। আর এই প্রপার্টিটা বিষ্ণুপুর ট্যুরিস্ট লজ, মানে গার্ডেনিংটা খুব সুন্দর। গার্ডেনিংটা মানে দেখার মতন, ভালো লেগেছে আমার। গোলাপ, ডালিয়া, প্রচুর ধরনের ফুল এখানে ফুটে আছে। তো যাই হোক, আজকে চেক আউট করে আজকে আমি এখান থেকে চলে যাব। আমার 3:52 ট্রেন আছে, আবার সেই আরণ্যক এক্সপ্রেস, যেটা সাঁতরাগাছিতে নেমে যাব। সেখান থেকে লোকাল ট্রেনে হাওড়া যাব। হাওড়া থেকে আমি আমার দাদার বাড়ি চুচুড়ায় চলে যাব। আজকে রাতে চুচুড়ায় থাকবো। কালকে সম্ভবত রাতে আমি শিলিগুড়ি চলে যেতে পারি, নাই পরশু দিন যাবো, সেটা ডিপেন্ড করবে কাজের উপর। যাক, আপাতত ব্রেকফাস্টে যাই। ব্রেকফাস্টে কি আছে সেটাও দেখাই। ব্রেকফাস্টে ছিল লুচি ও ছোলার ডাল, আর সঙ্গে ছিল কলা, রসগোল্লা এবং সেদ্ধ ডিম। আমরা চটপট খেয়ে নিলাম। ব্রেকফাস্ট হয়ে গেল। এবার আমরা বিষ্ণুপুর শহরটা ঘুরে দেখব। বিষ্ণুপুরে যে 7-8টা মন্দির আছে, টেরাকোটা মন্দির, সেই মন্দিরগুলো ঘুরে দেখব কেমন। আপনাদেরকেও দেখাবো মন্দিরগুলো। খুব সুন্দর মাটির কাজ। এখন আমরা বাইকে করে আমি যাব। এখানে একজন আছে যে আমাকে স্টেশন থেকে গতকালকে নিয়ে এসেছিল। বাইকে আমরা ঘুরতে যাব, সেই মন্দিরগুলো দর্শনে যাব। প্রথমে আমরা চললাম রাসমঞ্চের দিকে। আর রাসমঞ্চে কিন্তু টিকিট কাটতে হয় 25 টাকা পার হেড। 25 টাকা পার হেড দিয়ে আপনি 3টি মন্দির দেখতে পাবেন। আমরা প্রথমে প্রবেশ করলাম রাসমঞ্চ। এটার হিস্ট্রিটা আমি বলছি। সুন্দর ফুলের বাগান, গার্ডেনিংটা দারুণ। রাসমঞ্চ ইটের তৈরি এই প্রাচীনতম মন্দিরটি রাজা হাম্বির 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা করেছিলেন, যা কিনা পিরামিডাল সুপার স্ট্রাকচারের সাথে সজ্জিত। উপরের অংশটি সত্যি পিরামিডের মতো দেখতে। দিবালোকের উপস্থিতিতে আপনি যখন গ্যালারিগুলির মধ্যে দিয়ে হাঁটবেন, তখন আপনার ছায়ার ভাষার দ্বারা আপনার কানে কানে ফিসফিস করে ইতিহাস অনুভব করবেন। অন্ধকারে স্মৃতিস্তম্ভ থেকে উজ্জ্বল আলো একটি রোমাঞ্চকর পরিবেশ তৈরি করে। আড়ম্বরপূর্ণ মন্দিরটি স্থাপত্যগতভাবে এতই অনন্য এবং অতুলনীয় যে এটি পুরো বাংলার পাশাপাশি সারা দেশেও অনন্য। রাসমঞ্চ গর্বের সাথে একটি ল্যাটারাইট স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। সত্যি বলতে বিষ্ণুপুরের এই রাসমঞ্চ আমার খুবই ভালো লেগেছে। এবার আমরা চললাম শ্যামরাই মন্দির দেখতে। ওই যে আগে বলেছিলাম 25 টাকার টিকিটে 3টি মন্দির আগেই দেখে নিতে হবে।
আর এই হচ্ছে গুম ঘর। এটার ইতিহাসটা আমার ঠিক জানা নেই। এই চলে আসলাম শ্যামরাই মন্দিরে। মন্দিরটি 1643 সালে রাজা রঘুনাথ সিংহ দ্বারা নির্মিত হয়েছিল এবং 5টি চূড়ার মালিক হিসাবে 5 চূড়া মন্দির নামেও পরিচিত। মন্দিরটির চারপাশে 3টি তোরণযুক্ত পথ সহ সুন্দর দেখায়। একটি অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় প্যানেলে দর্শনীয় পোড়ামাটির শিল্পরূপগুলির কারণে এটি বিষ্ণুপুরের অন্যতম আকর্ষণীয় আকর্ষণ। এই মন্দিরের আরেকটি আকর্ষণ হলো দৈত্যাকার রাজচক্র, যা গোপিনীদের মাঝে রাধা কৃষ্ণের লীলাকে বিভিন্নভাবে চিত্রিত করে। দেখা হয়ে গেল দ্বিতীয় মন্দিরটি, শ্যামরাই মন্দির। শ্যামরাই মন্দিরের সামনে প্রচুর দোকান, দেখুন সব মাটির কাজ। ওই 25 টাকার টিকিটে আমরা এবার দেখব জোরবাংলা মন্দির। আমরা চলে এলাম জোরবাংলা মন্দিরে। এখানেও প্রচুর দোকান আছে, দেখা যাচ্ছে মাটির কাজ। জোরবাংলা মন্দিরটি মল্লরাজা রঘুনাথ সিংহ 1655 সালে প্রতিষ্ঠাতা করেছিলেন। মন্দিরটি পশ্চিমবঙ্গের পোড়ামাটি শিল্পের অন্যতম ব্যতিক্রমী উদাহরণ এবং একটি অনন্য স্থাপত্য কাঠামোর মালিক। মন্দিরটির বিশেষ দোচালা আকারের কারণে জোরবাংলা নামকরণ করা হয়েছে। মন্দিরটির ছাদটি পাশাপাশি দ্বিপার্শ্বযুক্ত বাঁকানো অংশ, যথাক্রমে বারান্দা এবং মন্দির বলা হয়, এগুলি পরস্পর যুক্ত। মন্দিরটি রামায়ণ, মহাভারত অথবা সমসাময়িক সামাজিক জীবনের সূক্ষ্ম টেরাকোটা কাজের জন্য বিখ্যাত। পানীয় জলের ব্যবস্থা আছে এই জোরবাংলা মন্দিরে। বেরিয়ে গেলাম জোরবাংলা মন্দির দেখে। এবার আমরা চললাম গড় দরজার দিকে। বিষ্ণুপুরের দুর্গের 2টি গর্বিত প্রবেশদ্বার রয়েছে। স্থানীয় লোকেরা তাদেরকে গড় দরজা বলে সম্বোধন করেছিলেন। গড় দরজা শয়তান শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। একটি বিশাল ছাদ এবং গোপন কক্ষ রয়েছে। সৈনিকরা গড় থেকে অনধিকার প্রবেশকারীদের চিহ্নিত করে রাখত এবং তাদের উপর অতর্কিত আক্রমণ করত। গড় দরজা দেখা হয়ে গেলে আমরা চলে আসলাম রাধেশ্যাম মন্দিরে। ওই দেখা যাচ্ছে রাধেশ্যাম মন্দির, যার অপোজিটে রয়েছে বিষ্ণুপুরের সবচেয়ে প্রাচীন মন্দির মৃন্ময়ী মন্দির। প্রথমে আমরা রাধেশ্যাম মন্দিরে প্রবেশ করছি রাধেশ্যাম মন্দিরে। এই মন্দিরে কিন্তু আর টিকিট লাগবে না, প্রথম 3টে মন্দিরের জন্য 25 টাকা। 1758 খ্রিস্টাব্দে মল্লরাজা চৈতন্য সিংহ দ্বারা নির্মিত একটি ঐতিহাসিক কৃষ্ণ মন্দির এটি, যা এর অপূর্ব স্থাপত্যের জন্য বিখ্যাত। এটি একটি একরত্ন শৈলীর মন্দির, যা ল্যাটারাইট পাথর ও চুন সুরকি দিয়ে তৈরি। মন্দিরটির গম্বুজাকৃত শিখর এবং দেওয়ালে রামায়ণ ও রাধাকৃষ্ণের জীবনের কাহিনী খোদাই করা রয়েছে। মন্দিরটি একটি সীমানা প্রাচীর দিয়ে ঘেরা এবং এর প্রবেশদ্বারে ইসলামী শৈলীর তোরণ রয়েছে। মন্দির চত্বরে একটি সুন্দর তুলসী মঞ্চও রয়েছে। এখানে রাধা ও শ্যামের যুগল মূর্তি পূজা করা হয়। রাধেশ্যাম মন্দির দেখে বেরিয়ে গেলাম। এবার আমরা মৃন্ময়ী মন্দিরে প্রবেশ করব। এই হচ্ছে মৃন্ময়ী মন্দির। বিষ্ণুপুরের প্রাচীনতম মন্দিরটি রাজা জগৎ মল্ল 997 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা করেছিলেন। স্থানীয় ইতিহাস অনুসারে মা মৃন্ময়ী তার স্বপ্নে রাজাকে মন্দির তৈরির নির্দেশ দিয়েছিলেন। দেবী দুর্গা এখানে মা মৃন্ময়ী হিসেবে পূজিত হন। যদিও মন্দিরটি পুনর্গঠন করতে হয়েছিল, তবে গঙ্গামাটির তৈরি সেই মূর্তিটি রয়ে গিয়েছিল। এখানে শুরু হয় বাংলার প্রাচীনতম দুর্গাপূজা। এবার আমরা প্রবেশ করব মহারাজা বীরহাম্বের উদ্যান। আচ্ছা, এই মন্দিরটার নাম লালজি মন্দির, আর এই পাশে যে পার্কটা আছে এটা বীর হাম্বির উদ্যান। এটা সিংহদেব পরিবারের। পার্কে ঢুকতে গেলে 10 টাকা লাগবে, কিন্তু মন্দির দর্শনে কোনো পয়সা লাগবে না। সুন্দর এই রাস্তাটাও ওই সিংহদেব পরিবারের, যেটা লেখা পড়লাম ওখানে আছে। এই হচ্ছে লালজি মন্দির। প্রবেশ করছি লালজি মন্দিরে। বিষ্ণুপুরের লালজি মন্দির 1658 খ্রিস্টাব্দে মল্লরাজা দ্বিতীয় বীর সিংহ নির্মিত
রাধাকৃষ্ণের একটি ঐতিহ্যবাহী টেরাকোটা মন্দির, যা ল্যাটারাইট পাথরের তৈরি। এটি বাংলার একরত্ন শৈলীর স্থাপত্যের একটি অনন্য নিদর্শন, যা বাঁকানো চাল বা একটি চূড়া রয়েছে। মন্দিরটি বিষ্ণুপুর শহরের একদম কেন্দ্রস্থলে অবস্থিত এবং এর স্থাপত্য শৈলী উত্তর ভারতীয় ও বাংলার সংমিশ্রণ। মন্দিরের সামনে একটি নাচঘর এবং পশ্চিম দিকে উড়িষ্যা ঘরানার একটি টাওয়ার রয়েছে। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি। আমরা লালজি মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা যাচ্ছি লাল বাঁধের দিকে। রাজা বীরসিংহ 1658 সালে এই লাল বাঁধ হ্রদটি তৈরি করেছিলেন। পানীয় জল ও শহরকে শত্রু থেকে রক্ষার জন্য হ্রদ তৈরি করা হয়েছিল। মল্লরাজ রঘুনাথ সিংহকে একজন পার্সিয়ান নৃত্যশিল্পী লালবাই দ্বারা লালিত করা হয়েছিল বলে জানা যায়। রাজা তাকে তার সাথে নিয়ে যান এবং পরে তার নামে এই লালবাগ পুকুরটি খনন করেন। আমরা এখন আছি নন্দলাল মন্দির। ল্যাটারাইট পাথরে নির্মিত এই মন্দিরটি একরত্ন শৈলীর। এখানে ডিটেলসটা দেওয়া আছে। মন্দিরটি বাংলার সাধারণ চাল বা চালা বা বাঁকানো ছাদ শৈলীতে তৈরি। বিষ্ণুপুরের অনন্য মন্দিরের তুলনায় এর বাইরের দেওয়ালের পোড়ামাটির কাজের পরিমাণ খুবই কম। মন্দিরটি বর্তমানে জনশূন্য, অর্থাৎ এর ভিতরে কোনো প্রতিমা বা নিত্য পূজা হয় না। আমরা চললাম জোর মন্দির শ্রেণী দেখতে। আর এই অঞ্চলটা দিয়ে যে উপর দিয়ে যাচ্ছি, এখানে পোড়ামাটির হাট হয় প্রতি শনিবার। আজ শুক্রবার ছিল বলে আমরা মিস করলাম, কিন্তু এই পোড়ামাটির হাটে একদিন হলেও আমি আসব। আর ওই সামনে দেখা যাচ্ছে জোর শ্রেণী মন্দির। দেখি ভেতরে প্রবেশ করা যাক। তবে অনেক মন্দিরে কিন্তু ক্যামেরা নট অ্যালাউড, বিশেষ করে অ্যাকশন ক্যামেরা। এই মুহূর্তে আমরা আছি জোর মন্দির শ্রেণী। যদিও জোর মন্দির নামে পরিচিত, এটি আসলে 3টি একরত্ন মন্দিরের সম্মিলিত অংশ। একই আকারের 2টি বড় মন্দির এবং একটি ছোট মন্দির। এই মন্দিরগুলো মল্লরাজা কৃষ্ণসিংহ তৈরি করেছিলেন 1726 সালে। ওই একরত্ন বা একক মিনার মন্দিরগুলি মরিচা রঙের ল্যাটারাইট দিয়ে তৈরি। 3টি মন্দিরের ছাদগুলো সাধারণত বাংলার চালার মতন এবং শীর্ষে শিখর বা টাওয়ার দ্বারা সজ্জিত। টেম্পল 1 আর এটা টেম্পল 2। এটা এর থেকেই জোড়া মন্দির শ্রেণী। আমরা জোর মন্দির শ্রেণী দেখে বেরিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম দলমাদল কামান দেখতে। আর এটি আমাদের আজকের শেষ দর্শনীয় বস্তু, দলমাদল, যার অর্থ শত্রু ধ্বংসকারী। 1742 সালে বর্গী আক্রমণ প্রতিহত করতে নির্মিত করা হয়েছিল এই দলমাদল। কথিত আছে স্বয়ং মদনমোহন এই কামান দেখেছিলেন। এটি বাঁকুড়ার বিষ্ণুপুরের জোর মন্দির ও ছিন্নমস্তা মন্দিরের কাছে অবস্থিত। 1742 সালে মল্লরাজা গোপাল সিংহ বর্গী আক্রমণ থেকে রাজ্যকে রক্ষা করার জন্য জগন্নাথ কর্মকর নামক এক কামারকে দিয়ে এই বিশাল কামানটি তৈরি করিয়েছিলেন। তাহলে আজকে ব্লগটি এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। বিষ্ণুপুর ঘুরতে গেলে এই ব্লগটি অবশ্যই দেখবেন। যেগুলো দেখার তো অনেক আছে, যেগুলো কিন্তু দেখতেই হয়, সেগুলোই দেখালাম। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।